নবম শ্রেণীর সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে দ্য নর্থ শিপ কবিতাটি আমি আলোকপাত করছি এবং তার সাথে এই কবিতা থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে কি কি প্রশ্ন আসতে পারে কবিতাটি পড়ার শেষে সেই বিষয়ে প্রশ্নগুলো আমি তুলে ধরছি। তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং শেষে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি তোমরা দেখবে কীভাবে উত্তর করতে হয়। এবং এই কবিতা থেকে কিছু প্রশ্ন আছে যে উত্তরগুলি তোমাদের যদি কবিতা লাইনগুলি তুলে দেওয়া হয় তাহলে সেই লাইনের মধ্যে তোমরা পাবে না। সেই প্রশ্নগুলি আমি এখানে সেরকম কিছু 4-5টা প্রশ্ন তুলে ধরেছি। যদি পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন দেয় সেই প্রশ্নগুলি অবশ্যই পরীক্ষায় আসবে। তাহলে তোমাদের সুবিধার্থের জন্য তোমরা অবশ্যই ভিডিওটি আগে ভালো করে দেখো, কবিতাটির অর্থগুলা ভালো করে বোঝার চেষ্টা করো এবং তারপরে কিভাবে কবিতা থেকে আমরা প্রশ্ন যেরকম থাকবে সেই প্রশ্ন মতো করে উত্তর লিখব সেটা আমি তোমাদের সামনে দেখাবো। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। কবিতাটির নাম হচ্ছে দ্য নর্থ শিপ। দেখো বন্ধুরা, কবিতার নাম হচ্ছে দ্য নর্থ শিপ। দ্য নর্থ শিপ হচ্ছে উত্তরে জাহাজ এবং কবি হচ্ছে ফিলিপ লার্কিন। এই নর্থ শিপ এবং ফিলিপ লার্কিন দুটি কথাই তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো কবি কী আছে, কবি ফিলিপ আর্থার লার্কিন সাধারণত 1922 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1985 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি এবং তিনি ছিলেন একজন উপন্যাসিক। এবং তার যে প্রথম যে কবিতা, সেই প্রথম কবিতা যে সেটা হচ্ছে দ্য নর্থ শিপ। এবং তারপরে তিনি দুটি উপন্যাস লিখেছিলেন যেটার নাম ছিল জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। যাই বন্ধুরা, এখানে কবি একটু সংক্ষিপ্ত বর্ণনা তোমরা কি পেয়ে গেলে। যে কবি একজন ইংরেজ কবি ছিলেন এবং তিনি উপন্যাসিক ছিলেন। তার প্রথম যে কবিতা গ্রন্থ সেটার নাম ছিল দ্য নর্থ শিপ। তারপরে তার যে দুটি উপন্যাস ছিল যেটা জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। এটুকু তোমাদের সামনে আমি তুলে ধরলাম, কেননা এইখানে কবিতা থেকে এই যে কবির যে পরিচিতি হিসেবে আছে, এখান থেকে সাধারণভাবে নবম এবং দশম শ্রেণীতে দেখা যায় এখান থেকে তেমন কোনো প্রশ্ন হয় না। এখান থেকে প্রশ্ন ক্ষেত্রে যেটা হয় কবির নাম এবং কবিতার নাম, এই দুটো তোমাদের মনে রাখা দরকার। যেহেতু সময় হাতে খুব কম, তার জন্য আমি ভিডিওটি যাতে দীর্ঘস্থায়ী না হয় তার জন্য আমি তোমাদের এই আলোচনা না করে আমি সরাসরি কবিতাতে চলে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, একবার লাইন বাই লাইন আমরা একবার করে বাংলা গানে পড়ে নিই, তারপরে আমরা প্রশ্ন এবং উত্তর আমরা দেখার চেষ্টা করব। তাহলে দেখো বন্ধুরা কী বলছে এখানে। আই বলতে এখানে আমি বলতে এখানে কবি নিজে। কবি দেখেছিল 3 শিপস 3টি জাহাজ গো সেলিং বাই যাত্রা করছিল। তারা যাত্রা যে করবে সেই যাত্রার জন্য তৈরি হচ্ছিল, তার জন্য কবি দেখেছিল 3টি জাহাজ যে যাত্রার জন্য তৈরি হচ্ছিল। তারপরে বলতে কী বলছে, ওভার দ্য সি, জাহাজ তিনি যাবে সমুদ্রের উপর দিয়ে। দ্য লিফটিং সি, লিফটিং মানে হচ্ছে ফুলে ওঠা, মানে সমুদ্রটি ফুলে উঠেছিল, সেই ফুলে ওঠা সমুদ্রের মধ্য দিয়ে। অ্যান্ড এবং দ্য উইন্ড, সে বাতাস রোজ উঠেছিল। ইন দ্য মর্নিং স্কাই, সকালবেলার আকাশে। অ্যান্ড এবং ওয়ান, একটি জাহাজ ওয়াস রিক্ট, সাজানো হচ্ছিল। ফর, জন্য। এ লং জার্নি, একটা দীর্ঘ যাত্রার। অর্থাৎ একটা দীর্ঘ যাত্রার জন্য একটি জাহাজকে সাজানো হচ্ছিল বা তৈরি করা হচ্ছিল। দ্য ফার্স্ট শিপ, প্রথম জাহাজটি। টার্ন, ঘুরল। টুয়ার্ডস, দিকে। দ্য ওয়েস্ট, পশ্চিম। অর্থাৎ প্রথম জাহাজটি পশ্চিম দিকে যাওয়ার জন্য ঘুরল। ওভার দ্য সি, সে যাবে সমুদ্রের উপর দিয়ে। দ্য রানিং সি, চলমান সমুদ্রের মধ্য দিয়ে। অ্যান্ড এবং বাই দ্য উইন্ড, সাথে সাথে বাতাস। ওয়াজ অল পচেস্ট, তাকে নিয়ন্ত্রণে নিয়ে নিল। অর্থাৎ যে বাতাসের মধ্য দিয়ে জাহাজ খুব ভালোভাবে চলতে পারে, সেরকম বাতাস বয়ে চলতে লাগলো এবং জাহাজটি খুব সুন্দরভাবে তার গতিপথে এগিয়ে যেতে লাগলো। অ্যান্ড ক্যারিড টু, সে এগিয়ে যেতে লাগলো টু এ রিচ কান্ট্রি, ধনীদের দেশে। তাহলে বন্ধুরা, এখানকার যে ইনার মিনিংটা আছে, দেখবে আমাদের সমাজে কিছু লোক রয়েছে যারা খুব কম পরিশ্রম করেও অধিক সফলতা পায়। ঠিক এখানেও প্রথম জাহাজটিতে তাই হয়েছে। সে যখন যাত্রা শুরু করেছে তার কোনো বাধাবিঘ্ন ঘটেনি, সে খুব সুন্দরভাবে প্রকৃতির সহযোগিতায় সে এগিয়ে চলেছে। সে যেমন তার যে নিজের যেমন দক্ষতা ছিল এগিয়ে যাওয়ার, তেমনি আবার প্রকৃতির যে সৃষ্টি বাতাস, সেই বাতাসও তাকে সহযোগিতা করছিল। তাই সে খুব সুন্দরভাবে তার যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার বন্ধুরা পরের পার্ট। দ্য সেকেন্ড, দ্বিতীয় জাহাজটি। টার্ন, ঘুরল। টুয়ার্ড দ্য ইস্ট, পূর্ব দিকে। ওভার দ্য সি, সেও যাবে সমুদ্রের উপর দিয়ে। দ্য কোয়াকিং সি মানে হচ্ছে কম্পমান সমুদ্রের উপর দিয়ে। অ্যান্ড এবং উইন্ড হান্টেড, বাতাস ধাওয়া করলো। ইট লাইক
এ বিস্ট শিকারী পশুর মতো করে। একটা পশু, বনের যে পশু যখন শিকার করে, সে শিকারের পিছনে যেভাবে ছুটে বেড়ায়, ঠিক সেইভাবে বাতাস সেই দ্বিতীয় জাহাজটির পিছনে ধাওয়া করলো। টু অ্যাঙ্কর, সে কী করলো, নমন করলো ইন ক্যাপটিভিটি, অর্থাৎ তার যে অধিকার ছিল সেই অধিকারটা পুরোপুরিভাবে, অর্থাৎ সে যেতে পারলো না, সে জাহাজটা আর এগিয়ে যেতে পারলো না, সে সমুদ্রের তীরে কোথাও কী করলো, নোঙর করলো, অর্থাৎ তার যাত্রা থেমে গেল। এর দ্বারা বোঝাচ্ছে বন্ধুরা, সমাজে কিছু মানুষ রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু তারা পরিশ্রম করার আগেই, সফলতা পৌঁছানোর আগেই তাদের কাজটি সমাপ্তি করতে হয় বিভিন্ন বাধা বিপত্তির জন্য। বিভিন্ন বাধা বিপত্তির জন্য যখন কাজটি সমাপ্ত করতে হয়, তখন তাদের কিছু করার থাকে না, তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং তাদের সেই কাজ আর তারা সফলতা পায় না। এখানে সেই দ্বিতীয় জাহাজটির ক্ষেত্রেও তাই হয়েছিল, যে সে তার যাত্রাপথ আর শেষ করতে পারেনি, তার যাত্রাপথ তাকে থামিয়ে দিতে হয়েছিল। এবার সেই থামিয়ে দিতে হয়েছিল, তার জন্য তার জীবনটা কিন্তু খুব সুখময় হয়ে ওঠেনি, তার জীবনটা আনহ্যাপিতে ভরে যায়, অর্থাৎ সে দুঃখী হয়। এবার চলো তারপরে কি বলছে, দ্য থার্ড শিপ, তৃতীয় জাহাজটি ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটি হলো যাত্রা করার জন্য উত্তর দিকে। ওভার দ্য সি, সেও যাবে সে সমুদ্রের উপর দিয়ে। দ্য ডার্কেনিং সি, সেই সমুদ্র ছিল অন্ধকারময়। বাট কিন্তু নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো বাতাস এগিয়ে এলো না, সেখানে কোনো বাতাসই এগিয়ে এলো না। নো মানে না, ব্রেথ মানে শ্বাস নেওয়া, অবহিন বাতাস কেম ফোর্থ উঠে আসে, অর্থাৎ কোনো বাতাসই, অর্থাৎ যেন কেউ শ্বাস নিচ্ছে, শ্বাস নেওয়ার জন্য মনে হচ্ছে বাতাস এগিয়ে এলো না। প্রথম জাহাজের ক্ষেত্রে বাতাস এগিয়ে এসেছিল এবং সে যথেষ্ট পরিমাণ প্রথম জাহাজটিকে তার যাত্রাপথে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করেছিল। দ্বিতীয় জাহাজ যখন যাত্রা শুরু করলো, তখন এমন ভয়ঙ্কর বাতাস উঠলো যাতে তার যাত্রাপথ কী হয়, একদম থেমে যায়। তৃতীয় ক্ষেত্রে দেখা গেল প্রকৃতির কাছ থেকে কোনো সে সহযোগিতাই পেল না, এখানে বাতাস, শ্বাস নেওয়ার জন্য কোনো বাতাস রইল না, তাহলে পুরোপুরিভাবে প্রকৃতি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। এবার বলছে, দেখো বন্ধুরা, অ্যান্ড দ্য ড্রেক্স, এবং জাহাজের যে পাটাতন, ডেক কথা অর্থ হচ্ছে জাহাজের পাটাতন, শোন মানে চকচক করছিল, ফ্রস্টলি মানে তুষারবিত দিয়ে, তুষার বা বরফ যে রয়েছে, সেই বরফ বা তুষারের দ্বারা সেই জাহাজের পাটাতনটি খুব কি চকচক করছিল। তার বলছে দ্য নর্দার্ন স্কাই, উত্তরের আকাশ, রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, সেটা উঠেছিল উপর দিকে এবং আস্তে আস্তে সেটা ভয়ঙ্কর কালো হয়ে যাচ্ছিল। তাহলে বন্ধুরা এই লাইনটা মনে রাখ ভালো করে, এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে উত্তর আকাশ কেমন ছিল, তখন তোমাদের লিখতে হবে তার নর্দার্ন স্কাই রোজ অ্যান্ড হাই অ্যান্ড ব্ল্যাক। এবার ওভার দ্য প্রাউড, এবং ওপর দিয়ে যাবে সে প্রাউড মানে গর্বিত, আনফ্রুটফুল সি, আনফ্রুটফুল মানে কি, যে সমুদ্রের কাছ থেকে কোনো ফলের আশা করা যায় না, সেই ফলহীন সমুদ্রের উপর দিয়ে গর্বিতভাবে ওর দেশে যাচ্ছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, বলছে পূর্ব এবং পশ্চিমের জাহাজ ফিরে এলো, হ্যাপিলি অর আনহ্যাপিলি, কেউ সুখে কেউ দুঃখে। কেন বন্ধুরা হ্যাপিলি অ্যান্ড আনহ্যাপিলি বলছে, কারণ প্রথম জাহাজটি কে ছিল, সে ভালোভাবে এবং তার সেই গন্তব্যস্থলে পৌঁছেছিল, তাই সেটা হবে হ্যাপিলি। এবং দ্বিতীয় জাহাজটি সে যাত্রা শুরু করেছিল, কিন্তু সে যাত্রা শেষ করতে পারেনি, যাত্রা তার মাঝপথে থেমে যায়, তার জন্য সেটা হচ্ছে আনহ্যাপিলি। বাট কিন্তু দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় যে জাহাজটি ছিল, সেই তৃতীয় জাহাজটি অনেক দূর পর্যন্ত হচ্ছে, ওয়াইড মানে বিস্তৃত, অ্যান্ড ফার মানে অনেক দূর বা বহুদূর, ওয়েন্ট মানে গিয়েছিল, অর্থাৎ তৃতীয় জাহাজটি গিয়েছিল অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং অনেকটা দূরে। ইনটু মধ্যে অ্যান আনফরগিভিং, ক্ষমাহীন সি, সমুদ্রে, অর্থাৎ যে সমুদ্রে গেলে কোনো ক্ষমা পাওয়া যায় না, অর্থাৎ ফিরে আসার কোনো রকম সুযোগ থাকে না, সেই রকম সে কোনো সফলতার কোনো পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি থাকে না, সেই রকম সমুদ্রে সে কী করছিল, যাত্রা করছিল। আন্ডার নিচে, এ ফায়ার অগ্নিঝয়, স্পেলিং ছড়িয়ে পড়া, স্টার, অর্থাৎ সেই আগুনে ছড়িয়ে পড়া উল্কার বা তারার নিচ দিয়ে সে যাত্রা করছিল। অ্যান্ড এবং ইট ওয়াজ, এটাকে ওয়াজ রিক্ট, সাজানো হয়েছিল, ফর এ লং জার্নি, দীর্ঘ যাত্রার জন্য। তাহলে বন্ধুরা এখানে আমরা কবিতা শেষে এটা বলতে পারি যে আমাদের সমাজে 3 ধরনের মানুষ দেখা যায়। যে প্রথম জাহাজটি দ্বারা বোঝানো হচ্ছে যাদের পথ মসৃণ, যাদের পথে কোনো বাধা থাকে না, তারা হচ্ছে প্রথম জাহাজ। এবং দ্বিতীয় প্রকার কিছু মানুষ রয়েছে যারা অনেক কাজ করতে চায় কিন্তু কোনো কাজে তারা সফলতা পায় না, কাজ মাঝখানে থেমে যেতে হয়, অবশেষে তাদের মধ্যে একটা ব্যর্থতা বা করুণ হতাশা চিহ্ন ফুটে ওঠে, সেটা হচ্ছে দ্বিতীয় জাহাজটির ক্ষেত্রে। আর তৃতীয় জাহাজের ক্ষেত্রে বন্ধুরা দেখা যায় সমাজের মধ্যে অনেক মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে আসছে, কাজ করে যাচ্ছেই কিন্তু তারা কখনো সফলতা পাচ্ছে না।
এটা হচ্ছে তৃতীয় জাহাজের দ্বারা বোঝানো হচ্ছে। এবং তাদের সারাটা জীবন সুখ হয় না, সারাটা জীবন তাদের কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়, বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে চলতে হয়, এটাই বোঝানো হচ্ছে তৃতীয় জাহাজটি দ্বারা। তাহলে বন্ধুরা আমরা কবিতাটি পড়লাম, এবার আমরা চলে যাব এই কবিতা থেকে কিছু প্রশ্ন, কী প্রশ্ন আসতে পারে তোমাদের সামনে 10টা প্রশ্ন তুলে ধরবো। এই 10টা প্রশ্ন খুব ভালো করে দেখবে। আশা রাখছি তোমাদের কবিতার লাইনের মধ্য থেকে যে উত্তরগুলি হবে না সে তার মধ্যে থেকে যদি প্রশ্ন আসে, আমি যে 5টা প্রশ্ন এখানে প্রথম আলোকপাত করছি সেই 5টা প্রশ্নের মধ্যে পেয়ে যাবা। আর তার মধ্যে কবিতা থেকে কী প্রশ্ন আসতে পারে আর 5টা এক্সট্রা প্রশ্ন আলোচনা করছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো, আশা করি তোমরা এই কবিতা যদি পরীক্ষা আসে তাহলে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমি প্রশ্ন তোমাদের যাতে সময়টা বেশি না লাগে তাদের আমি প্রশ্ন আগে থেকে লিখে রেখেছি প্রশ্ন উত্তর। এবার দেখো প্রশ্ন নিয়ে আমরা আলোকপাত করছি। হু কম্পোজ দ্য পোয়েম দ্য নটশিপ? এই নটশিপ যে কবিতাটা আছে, কবিতাটি কে লিখেছেন? উত্তরটা হচ্ছে বন্ধুরা ফিলিপ লার্কিন। এই ফিলিপ লার্কিন লেখার পরে হু শব্দটা যা আছে, হু শব্দ বাদে বাকি শব্দটা লিখে দাও, বাকি শব্দ লিখে দাও, উত্তর লেখা শেষ। হু বাদে কোনো প্রশ্নের মধ্যে শুধু বন্ধুরা শুধু একটু নয়, হু যদি কোনো প্রশ্ন থাকে, হু বাদে কাকে বলছে সেটার নামটা লিখে তখন বাকি সমস্ত লিখে শেষে ফুল স্টপ দেবে, উত্তর লেখা হয়ে যাবে। পরে প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য নটশিপ? এই নটশিপ যে কবিতাটি লেখা আছে সেই নটশিপ কবিতাটি কী ধরনের কবিতা? বন্ধুরা এখানে শুধুমাত্র তোমরা স্যাম্বলিক্যাল এই কথাটি মনে রাখবে, মানে প্রতীকী কবিতা, মানে এটাকে বোঝানো হচ্ছে এক, দেখানো হচ্ছে এক, বোঝানো হচ্ছে এক। তাই এখানে দেখো প্রশ্ন থেকে লিখছি দ্য নটশিপ লিখলাম, ভার্ব কি আছে ইজ। এটা কেমন কবিতা? একটা প্রতীকী কবিতা। একটি বলতে স্যাম্বলিক্যাল, এখানে পোয়েম শব্দটা দেওয়া আছে তাই স্যাম্বলিক্যাল পোয়েম। তাহলে বন্ধুরা এখানে শুধুমাত্র স্যাম্বলিক্যাল কথাটাই তোমরা মনে রাখবে। এর বলছি হোয়াট ডু দ্য ফার্স্ট শিপ স্ট্যান্ড ফর? মানে প্রথম জাহাজটি দ্বারা কী বোঝানো হচ্ছে? প্রথম জাহাজটির রূপক অর্থ কী? এটা কিসের প্রতীক? তাহলে দেখো বন্ধুরা, এটা কিন্তু বই থেকে উত্তরটা তোমরা পাবে না। এটা উত্তর লিখবে দ্য ফার্স্ট শিপ স্যাম্বলাইজ এ স্মুথ সেলিং লাইফ। অর্থাৎ প্রথম জাহাজ দ্বারা বোঝা হচ্ছে মানুষের জীবনযাত্রা অনেকটাই মসৃণ এবং সুখময়। তাহলে হোয়াট ডু দ্য সেকেন্ড শিপ স্ট্যান্ড ফর? দ্বিতীয় জাহাজটি দ্বারা কী বোঝানো হয়েছে? এটার অর্থ কী? তো লিখবে দ্য সেকেন্ড শিপ বলছে ডেপিক্টস অ্যান আনহ্যাপি লাইফ। তৃতীয় জাহাজ দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে বোঝানো হচ্ছে যে মানুষের জীবন দুঃখে ভরা, অর্থাৎ অনেকের জীবনে কী আছে? দুঃখ রয়েছে। এবার সেই দুঃখী যাদের মন ভালো নেই তাদের দ্বারা দ্বিতীয় জাহাজটি এখানে উল্লেখ করা হয়েছে তাদের বোঝানোর জন্য। এবার হোয়াট ডু দ্য থার্ড শিপ স্ট্যান্ড ফর? তৃতীয় জাহাজটি দ্বারা কী বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে দ্য থার্ড ওয়ান রিপ্রেজেন্টস এ লাইফ ফুল অফ দেখো প্যারাডিস বলছে, দেখো কী বলছে? প্যারাডিস মানে হচ্ছে তৃতীয় জাহাজটি দ্বারা বোঝানো হচ্ছে মানুষের সারাটা জীবন শুধুমাত্র কি প্রতিবন্ধকতাময়, বিভিন্ন বাধা বিপত্তি এড়িয়ে যাওয়া, অর্থাৎ বিভিন্ন স্ট্রাগল আসবে, বিভিন্ন লড়াই আসবে, বিভিন্ন বাধা আসবে, সব বাধা বিপত্তিকে এড়িয়ে যেতে হবে। এটা হচ্ছে তৃতীয় জাহাজের মনে করো অর্থ। এর বলছে হোয়ার ডিড দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস? এবার বলছে হোয়ার ডিড দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস? প্রথম জাহাজটি কোথায় যাবে, কোন দিকে ঘুরেছিল? দ্য ফার্স্ট শিপ, দেখো বন্ধুরা প্রশ্নের উত্তর দেওয়া আছে দ্য ফার্স্ট শিপ টার্ন, এই উত্তর লিখছি টার্ন, কেননা প্রশ্নে ডিড দেওয়া আছে পাস্ট টেন্স, তাই উত্তরটা পাস্ট টেন্স টার্ন। তারপর বাকি আছে টুয়ার্ডস, এখানে কী লেখা আছে? তারপর কোন দিকে যাচ্ছে? প্রথমে যাচ্ছে কি পশ্চিম দিকে, তাই লিখলাম দ্য ওয়েস্ট। অর্থাৎ দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস, এইটুকু দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমরা শুধু সাজিয়ে রেখেছি উত্তরে দ্য ওয়েস্ট। আমরা কবিতার লাইনে পেয়ে যাব, সেখান থেকে আমরা দ্য ওয়েস্টটা লিখে দিয়েছি। এবার হোয়ার ডিড দ্য সেকেন্ড শিপ টার্ন? এখানে শেষ শব্দটা আমি লিখতে ভুলেছি, টুয়ার্ডসটা এখানে লিখে নেবে তোমরা। এবার দাও কী বলছে তাহলে এখানে এখানে টার্ন আমি লিখে দিচ্ছি টুয়ার্ডস, এটা টুয়ার্ডস হবে, এই টুয়ার্ডস শব্দটা লিখে নেবে। এবার দেখো কি দ্য সেকেন্ড শিপ টার্নড, কি লিখবে? টার্নড টুয়ার্ডস। এবার টুয়ার্ডস শব্দটা কেন দেখো কবিতার মধ্যে আছে, দেখো দ্য সেকেন্ড শিপ টার্নড, আর কী হবে? টার্নড হলো, কোথায় যাচ্ছে? এখানে কী আছে? এই যে টুয়ার্ডস কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে, তাই লিখলাম দ্য ইস্ট, পূর্ব দিকে। অর্থাৎ দ্বিতীয় জাহাজটি যাচ্ছে পূর্ব দিকে। এবার ইন হুইচ ডিরেকশন ডিড দ্য থার্ড শিপ মুভ? তৃতীয় জাহাজটি মুভমেন্ট কোন দিকে, অর্থাৎ তৃতীয় জাহাজটি কোন দিকে যাত্রা করবে? উত্তরটা হচ্ছে বন্ধুরা দ্য থার্ড শিপ, তার প্রশ্ন দেওয়া আছে দ্য থার্ড শিপ কী আছে? মুভ, যেহেতু পাস্ট টেন্স আছে এখানে ডিড দেওয়া আছে তাই এটা মুভড হবে। মুভ কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে, তাই লেখা আছে টুয়ার্ডস দ্য নর্থ, উত্তর দিকে। আর
ট্রাভেল হোয়াইট অ্যান্ড ফার, কোন জাহাজটি দীর্ঘ যাত্রার জন্য তৈরি হচ্ছিল? দ্য থার্ড শিপ। ড্রাইভিং নর্থ ট্রাভেলড বলছে হোয়াইট অ্যান্ড ফার, অর্থাৎ তৃতীয় জাহাজটি উত্তর দিকে দীর্ঘ পথ যাওয়ার যাত্রার জন্য তৈরি হচ্ছিল। এবার বন্ধুরা ব্রিফলি ডেসক্রাইব দ্য নর্দার্ন স্কাই, এবার উত্তরে যে আকাশ ছিল সেই আকাশটি সংক্ষিপ্তভাবে বিবরণ দাও। তাই এখানে লেখা হলো দ্য নর্দার্ন স্কাই লুকড বলছে লুকড অমিনিয়াস বলছে অমিনাস অ্যান্ড ইট রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। তৃতীয় যে জাহাজটি যাচ্ছে উত্তর দিকে, সেই উত্তর দিকের জাহাজ আকাশের বর্ণনা কী ছিল? দ্য নর্দার্ন স্কাই, উত্তরের আকাশ লুক দেখাচ্ছিল বলছি দেখো অমিনাস মানে হচ্ছে অশনি সংকেত, অ্যান্ড এবং ইট এটা রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, এটা আস্তে উপর দিকে উঠছিল এবং সেটা কালো হয়ে যাচ্ছিলো, অর্থাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। তাহলে বন্ধুরা এই ছিল দ্য নর্থ শিপ কবিতার বাংলা মানে এবং তার ইনার মিনিং এবং কিছু প্রশ্ন উত্তর। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার এই প্রশ্নগুলি একটু ভালো করে আলোকপাত করবে, দেখবে এবং পরীক্ষা আসলে আশা করি তোমরা এখন লিখতে পারবে। এই যে ভিডিওটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে, আর যদি তোমরা ভাবো এই কবিতাটা পড়ার পরে এই ভিডিওটা দেখার পরে তোমরা এখান থেকে একটু উপকার পেয়েছো, তাহলে আশা করব তোমাদের কাছে অনুরোধ করবো তোমাদের যে বন্ধুবান্ধবী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে, তারাও যদি তোমাদের মতো উপকৃত হয়। এবং আমি আগামী দিনে যাতে আরও ভিডিও আপলোড করি তার জন্য তোমরা আমাকে অনুপ্রাণিত করার জন্য একটা ভিডিওতে লাইক করে দেবে। এবং আমি আগামী দিনে অঙ্ক এবং ইংরেজি নিয়ে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওগুলি তোমরা যদি সবার আগে পেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ধন্যবাদ।